নমস্কার, সমস্যা ও সমাধান অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠানে হয়তো আমি নতুন, কিন্তু আপনি কিন্তু অনেক পুরনো, কারণ দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠান আপনি দেখছেন। এই অনুষ্ঠান আপনার পছন্দের অনুষ্ঠান, বিশ্বাসের অনুষ্ঠান, ভালোবাসার অনুষ্ঠান, ভরসার অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানে যে মানুষটি উপস্থিত থাকেন সেই মানুষটি আপনার খুব প্রিয়। এই মানুষটির থেকে আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন, আর এই মানুষটির থেকে জীবনে আরো অনেক কিছু পেতে চান। অর্থাৎ তিনি আমাদের সকলের প্রিয় এবং অবশ্যই জ্যোতিষ অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। আজকেও প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সত্যি কথা বলতে যে অনেকদিন পর একটা মনের মনস্কামনা আমার কিন্তু পূরণ হলো। অনেকদিন ধরে ভাবছিলাম যে মানুষটার পাশে বসে একটু যদি অনুষ্ঠান করার সুযোগ পাই। আজকে এই সুযোগ কিন্তু হয়ে গিয়েছে এবং আপনাদের সাথে কথা বলারও কিন্তু সুযোগ হয়ে গিয়েছে। কারণ আমাদের এই অনুষ্ঠান মানে হাজার মানুষের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, তাই তো? এবং আজকেও কিন্তু আমার কাছে অলরেডি প্রচুর প্রশ্ন কিন্তু হাজির। আমি একটু একটু করে চোখ বোলাচ্ছিলাম, তো সেই প্রশ্নগুলো থেকে আমরা ধীরে ধীরে একটু যাব এবং তারপর তো আমাদের কথা তো নিশ্চয়ই থাকবে। আসলে মানুষের জীবনে দু ধরনের সমস্যা হয়, একটা হয় শারীরিক সমস্যা, আরেকটা হয় মানসিক সমস্যা। জানেন তো, ডক্টররা পর্যন্ত বলে যে শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা নাকি অনেক বেশি গভীর হয়। ঠিক এরকম একটি মানসিক সমস্যা নিয়ে আজকে আমরা একটা প্রশ্ন পেয়ে গিয়েছি। প্রশ্নটি করেছে তানিয়া সুলতানা, মাত্র 22 বছর বয়স, এবং লিখেছে ও কুমিল্লা থেকে। ও লিখেছে যে সবকিছু ঠিকঠাক থাকলেও মনের ভেতর সারাক্ষণ একটা অজানা ভয় সবসময় কাজ করে। মনে হয় এই বুঝি কিছু একটা খারাপ ঘটতে চলেছে। আমি কি কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে পড়েছি? এই প্রশ্ন কিন্তু আমাদের তানিয়ার। তো কি উত্তর শুনবো ওর একদম, জন্য? একদম, 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 একদম। খুব ভালো প্রশ্ন এটা। এবং তানিয়া, আ তোমার এই অবস্থাকে জানো তো জ্যোতিষশাস্ত্রে কি বলা হয় বলো তো? বিষ যোগ বলা হয়। বিষ যোগ বা দুর্বল চন্দ্রের প্রভাব বলা হয়। যখন জন্মছকে শনি ও চন্দ্রের অশুভ সংযোগ থাকে, তখন মানুষ খুব অকারণে কিন্তু ভয়ে কুঁকড়ে থাকে। ভয়, শুধু ভয়, কোথাও না কোথাও কিছু না কিছু হবে। তাই কিন্তু এর একটা প্রতিকার আছে, তন্ত্রের একটা প্রতিকার। পূর্ণিমার রাতে রূপোর পাত্রে জল রেখে পরদিন সকালে সেই জল যদি পান করা যায়, শোয়ার সময় মাথার কাছে এক গ্লাস জল রাখলে এবং সকালে তা কোনো গাছে ঢেলে দিলে কিন্তু দারুণ কিন্তু ফল পাওয়া যায়। আবার একটা মন্ত্র আছে, জানো তো কি? বলো তো? ওং শো সময় নম, বা ওং স সময় নম। আর একটা কিন্তু আমি একটা বাণী তোমাদেরকে বলবো। স্বামী বিবেকানন্দ বলতেন, ভয়ই মৃত্যু, ভয়ই পাপ। মনে রাখবে, তোমার ভয় তোমার কল্পনা মাত্র, বাস্তবতা নয়। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে বর্তমানকে বিষাক্ত করবে না, তাহলেই কিন্তু সমস্যা বাড়বে, কমবে না কিন্তু। তাই তো? খুব ভালো কথা, খুব সঠিক একটি উত্তর। এবং সবসময় আমরা একটা প্রশ্ন করছি মাঝখানে, আমরা ভাবি আমার সমস্যা আছে, আমাকে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। কিন্তু কি করে যাব? অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মানে তো একটা দারুণ খরচার ব্যাপার। একদম, অতটা একদম। খরচা আমি কি করে ব্যয় করব? কিন্তু আপনি যে আজকে কথাটা আমাদের তানিয়াকে বললেন, তো সেখানে তো কোনো খরচা নেই, কোনো সব তো খরচা বাড়িতে সে বসে করতে পারবো। বাড়িতে বসে করতে পারবে। হুম আমি তো সবাইকে বলি যে বাড়িতে বসে করো। তারপরে যদি মনে হয় যে আর পারছি না, হুম আর আর আমার দ্বারা আর হচ্ছে না, তখন কন্টাক্ট মি। আমি আছি এবং ম্যাক্সিমাম পার্সনকে কিন্তু আমি টোটকা দিয়ে দিই। বাড়িতে বসে সমস্যার সমাধান করার যে জায়গাটা, এটাই কিন্তু এই জায়গাটা, সমস্যার সমাধান। একদম। সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান তো আপনি বিভিন্ন জায়গায় দেখেন, সোশ্যাল সাইটেও দেখতে পারেন, আবার কিন্তু বিভিন্ন চ্যানেলে, মানে আপনার পছন্দের টিভির পর্দাতেও কিন্তু অবশ্যই আমাদের এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান আপনাদের জন্য হাজির থাকে। প্রথম প্রশ্নটা করেছিলাম ভয় ভীতি মানসিক একটি চাপের। পরের সমস্যাটা একেবারে মনের সমস্যা, সেটা হচ্ছে বিয়েকে নিয়ে। মানে যেখানে ওই কোথাও একটা ভালোবাসা লুকিয়ে রয়েছে, যে ভালোবাসার বহিঃপ্রকাশ কবে হবে। প্রশ্নটা করি তাহলেই বুঝতে পারবেন। অভিজিৎ সেন, অভিজিৎ আমাদের প্রশ্ন করেছে। অভিজিতের বয়সও বেশি নয়, 34, তবে বয়সটা এমন বোঝাই যাচ্ছে যে বিয়ে নিয়ে একটা ব্যাকুলতা তো থাকবে, দরকার, বিয়েটা দরকার এখন। বিয়েটা দরকার। তো বিয়ের ফুল কখন ফুটবে, এরকমই একটা প্রশ্ন বোধহয় অভিজিতের রয়েছে। বাঁকুড়া থেকে লিখছে অভিজিৎ, এবং অভিজিৎ লিখেছে ভালো চাকরি আমি করি। মানে প্রথমেই কিন্তু নিজের প্রশংসাই করেছে, ভালো চাকরি আমি করি, আমার স্বভাবও কিন্তু খারাপ না, বেশ ভালো। তাও
কোনো অজ্ঞাত কারণে আমার বিয়ে হচ্ছে না বা বিয়ে ঠিক হলেও সেটা ভেঙে যাচ্ছে, আমি কি সারা জীবন তাহলে একাই থাকবো? এ বাবা কি কষ্ট হবে? না! আর এর উত্তর তো আমাকে দিতেই হবে। সবার প্রথমে বলি অভিজিৎ, তোমার সপ্তম ভাবে বা লগ্নে মঙ্গলের কুপ্রভাব বা মাঙ্গলিক দোষ থাকার সম্ভাবনা অনেকটাই, প্রবল সম্ভাবনা। এছাড়া বৃহস্পতি গ্রহ দুর্বল থাকলেও দাম্পত্য যোগে বিলম্ব ঘটে, এটা মাথায় রাখবে। তাই ছোট একটা প্রতিকার বলি, তারপরে তো আমি আছি। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে সিঁদুর ও চামেলি তেল অর্পণ করো, দারুণ ফল পাবে। আর গলায় একটি ছোট তামার কবচ ধারণ করতে পারো। আর না করতে পারলে তো আমি আছি। আর একটা মানে মন্ত্র সব সময় পাঠ করবে, এটা ওং অঙ্গরকায় নমঃ। একটা বাণী বলি তোমাকে, মহাদেব ও পার্বতীর মিলন যেমন সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল, তোমারও জীবন সঙ্গীও দেখবে অপেক্ষায় আছে, কিন্তু হবে। তাড়াহুড়ো করে ভুল মানুষকে জীবনে আনা অপেক্ষা একাকিত্ব অনেক শ্রেয়, জানো তো। সব থেকে একটা বড় কথা, আমরা যদি একটু অপেক্ষা করি, যদি হুম, একটা ভালো মানুষ আসে, তাহলে কিন্তু সারা জীবনটা কিন্তু সুন্দর হয়ে যায়। একদম ঠিক আর যদি কথা। অপেক্ষা না করে তাড়াহুড়ো করে যদি যাকে তাকে যদি নিয়ে আসি লাইফে, তাহলে লাইফটা কিন্তু শেষ। তাই একদম। বিয়েটা কিন্তু একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। তাই একটু দেখে শুনে ভালোভাবে একটু জটক বিচার করে, হুম, একটু অ্যাস্ট্রো প্রেডিকশন করে তারপরে যদি বিয়েটা করা যায়, তাহলে কিন্তু সারা জীবন ভালো থাকা যায়। আমি তো বিয়ে করব, আমার যৌবনের একদম মানে শেষ পর্যায়ে আমি আর পারছি না, যাকে পাই তাকে নিয়ে এসে বিয়ে করলাম, সংসার করলাম, আবার দুদিন পরে কিন্তু সেই সংসারটা ভেঙে গেল, ঠিক কথা। ডিভোর্স হয়ে গেল, আবার ঝামেলা অশান্তি। তো তার থেকে একটু জ্যোতিষ বিচার করে, কুষ্টি বিচার করে, কুণ্ডলী বিচার করে, জটক বিচার করে বিয়েটা করলে অনেকটাই কিন্তু ভালো থাকা যায়। আরেকটা সত্যি কথা কি জানেন তো, আমাদের জীবনে না দুবার জন্ম হয়। এক তো মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম, দ্বিতীয়বার হচ্ছে বিয়ে, যেটা আমাদের আরেকটা নতুন জন্ম। Yes. কারণ একটা বিয়ের পর আমাদের জীবন ভীষণ সুন্দর হতে পারে, আবার একটা একদম বিয়ের পর শেষ হয়ে যেতে শেষও পারে। হয়ে যেতে পারে। তো আপনার বিয়ে কেমন হবে? শাস্ত্রীজি খুব ভালো একটা কথা বললো যে একটু ভালো করে বুঝে শুনে বিয়ে করো, মানে ইন্তজার কা ফল মিঠা মিঠা হতা হতা হ্যায়। হ্যাঁ, আর ऐसा। অবশ্যই তার পাশাপাশি কিন্তু দরকার জটক বিচার, গাইডলাইন, এবং সেটা অবশ্যই শাস্ত্রীজি আপনার থেকে তো আমরা একদম, পেয়েই একদম। যাই। আমি তোমাকে বলি, মানে 90% মানুষ হুম, এখন বিয়ে করার আগে একটু জটক বিচারটা করে নেয়। খুব দরকার এটা। দেখবে তুমি যদি পেপার ফলো করো, হ্যাঁ, দেখবে আমার মেয়ে মাঙ্গলিক পাত্র হুম, চাই, হুম, বা আমার মেয়ে মাঙ্গলিক নয়, তার জন্য মাঙ্গলিক পাত্র কাম্য নয়। মানে এরকম কিন্তু বহু কিছু এখন লেখা থাকে সব জায়গায়, তাই না? হুম, সবাই এখন সচেতন। ঠিক। শুধু চায় যে আমার ছেলে মেয়েটা যেন বিয়ের পর একটু ভালো থাকে। তার জন্য যা করণীয় সেটা তারা করবে। হুম, সঠিক গাইড পায় না, তাই কিন্তু সমস্যায় পড়তে হয়। সঠিক গাইড যারা পায় তারা কিন্তু সমস্যায় অত সহজে পড়ে না। ঠিক কথা। মানে আপনি সমস্যায় পড়ছেন, এটার কারণ আপনি নিজেই। কারণ আপনি সচেতন নন। আপনি সঠিক সময় সঠিক কাজটা করেননি। হুম। পড়াশোনার সময় যেমন ভালো একটা স্কুল দরকার, ভালো একটা টিচার দরকার, ঠিক সেরকম ভাবে জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ধাপে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দরকার। যিনি আমাকে একটা সঠিক পথ দেখাবে, আমার জন্য কোনটা সঠিক, কোনটা বেঠিক বুঝিয়ে দেবে। মানে আমি ডাক্তার হব তবেই আমার জীবনের শেষ একটা কাজ হয়ে গেল তা কিন্তু নয়। আমি অন্য কোনো প্রফেশনে গিয়েও জীবনকে একটা বড় মাপে নিয়ে যেতে পারি, Yes, yes, এবং সেটা বলবে আমাকে একজন অ্যাস্ট্রোলজার। yes, yes. তো এরকম প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে আসে, তো এখন জীবন সম্পর্কে অনেকটা পড়াশোনা করা হয়ে গিয়েছে। তবে একটা কথা শাস্ত্রীজি বলবো, আহ, আপনার কাছে এই যে প্রশ্নগুলো রাখছে, মানে সর্বধর্মের মিলন ক্ষেত্র মনে হচ্ছে। হুম। এটা কিন্তু নয় যে শাস্ত্রীজি মানে আমাকে হিন্দু না, ধর্মের না, হতে না, হবে, তা না, কিন্তু না। না, না, না। আমি বিভিন্ন ধর্মের মানুষকে কিন্তু হুম। পাচ্ছি। আমি মুসলিম দেখি, হুম, আমি মানে খ্রিস্টান, শিখ, সমস্ত মানে ধরনের লোক। কারণ এটা তো সাবজেক্ট। আমার কাছে কোনো বাঙালি মানে মানে হিন্দু, হুম, আ মুসলিম নয় তা নয়। সবাই আসতে পারে আমার কাছে। সবাই। একদম। সকলের জন্য দরজা খোলা রয়েছে, কারণ তার কাজটা বা তার দায়িত্বটাই এটা। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনাকে সুন্দর রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনার স্বপ্ন পূরণ করা, এবং আপনাকে আপনার জীবনের 100%টা পাইয়ে দেওয়ার। আর সেটা যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, অত্যাধিক সময় নিয়ে ফেলছি না, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন যিনি করেছেন তিনি হচ্ছে রহমত আলী, 45 বছর বয়স, এবং উনি কুষ্টিয়া থেকে কিন্তু প্রশ্নটা আমাকে করেছে। তিনি লিখেছে যে আমি অনেক পরিশ্রম করি, আয়ও ভালো করি, কিন্তু
মাস শেষ হতে না হতে হাতে টাকা থাকে না। টাকা কোথায় যায় নিজেও বুঝতে পারছি না। এটা একটা খুব সত্যি মধ্যবিত্ত পরিবারে আমাদের একটা বড় সমস্যা। দারুণ দারুণ তো দারুণ এটার জন্য কি করা যেতে পারে? দারুণ দারুণ কথা বলেছো রহমত। রহমত সাহেব, তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমার গৃহের ঈশান কোণ, জানো তো, উত্তর পূর্ব কোণ যেটাকে আমরা বলি, উত্তর পূর্ব হয়তো দোষযুক্ত রয়েছে। বাস্তুশাস্ত্রে একে লক্ষ্মীর অভাব বলা হয়, যা রাহু বা শুক্রের দুর্বলতার কারণে ঘটে। এটা মাথায় রাখবে। তাই তোমাকে বলবো, ঘরের উত্তর পূর্ব দিকে একটি কাচের পাত্রে লবণ ভর্তি করে রাখো, মানে নুন যেটাকে আমরা বলি। প্রতি শুক্রবার মা লক্ষ্মীর সামনে 5টি কড়ি ও একটি পদ্ম ফুল রাখতে পারো। তুমি হয়তো ভাবছো আমি মুসলিম, আমি কেন এটা করব? তুমি তোমার তোমার যাকে মানো তার সামনে বসে এটা করতে পারো। আর ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নম, এটা কিন্তু পাঠ করতে পারো। চাণক্য বলেছিলেন, অসংযমী ব্যক্তির হাতে কুবেরের ধন থাকলেও তা বালির মতো উড়ে যায়। জানো, হিসাব রাখতে শেখো, দান করতে শেখো, বরকত আসবেই। এটা মাথায় রাখবে। হয়তো অনেকে ভাবে আমি মুসলিম, আমি কেন এই কাজগুলি করব? তো যদি নিজেকে সারাতে হয়, তাহলে তুমি কিন্তু রোগ যখন হয় তখন কিন্তু মেডিসিন যে খেতে খেতেই যাচ্ছ, হবে, একদম সেই মেডিসিন তোমাকে কে দিচ্ছে, মুসলিম না হিন্দু, সেটা দেখলে হবে ঠিক না, কথা। মেডিসিন খেতে হবে তোমাকে। হুম, তাই ওই জাত পাত মানে ছড়িয়ে রেখে নিজেকে সারাতে হবে, ঠিক করতে হবে। তাই সেই জায়গাটা যদি দেখো তাহলে কিন্তু ঠিক হবে। আমি অনেক সুলেমানি তন্ত্র নিয়ে কাজ করি, আমি মুসলিম তন্ত্র নিয়ে কাজ করছি, আমি আমি হিন্দু তন্ত্র নিয়ে কাজ করি। আমার কাছে এসব কোনো ব্যাপার নয়। আমি জয়দেব শাস্ত্রী, মানে যে কাজে তোমার সমস্যার সমাধান হবে সেই কাজটাই আমি করব। একদম। যদি মনে হয় আমার এই হিন্দু তন্ত্রে তোমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো হুম, ঠিক আছে। হুম, যদি মনে হয় এখান থেকে না হলে তোমার মুসলিম তন্ত্রে, দেখো সব জায়গায় কিন্তু এক। ঠিক কথা। সেটা রামকৃষ্ণের কথা, তোমার সব পথে কিন্তু এক। ঈশ্বরের মার্গে যেতে হলে যে পথ থেকেই যাচ্ছ না কেন, সেই জায়গাটা কিন্তু এক। হুম, আমরা যেভাবেই সকাল দেখি না কেন, সূর্য কিন্তু একটাই। একটাই। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। একদম ঠিক কথা। খুব জীবনের বাস্তব কথা। কারণ কেন জাতি, ধর্ম, বর্ণ খুঁজবো বলুন তো? যখন স্কুলে ভর্তি হয়েছিলাম তখন দেখেছিলাম যে আমার টিচার কোন জাতির। ইয়েস। যখন আমরা ডক্টরের কাছে যাই তখন আগে জিজ্ঞাসা করি আপনি কোন জাতির। যদি সমস্যায় পড়ি কোনো উকিলের কাছে যাই তখনও কিন্তু তার পদবিটার দিকে আমাদের নজর থাকে না। থাকে যে সে আমাকে সমস্যা থেকে কত না, আমার তাড়াতাড়ি কাছে মুক্ত কিন্তু করবে। অনেক মুসলিম আসে, জানো তো, একদম। প্রচুর মুসলিম আসে। অনেক আছে যারা ধরো মানে কঠোর হুম, কঠোর মুসলিম, তারা কোনো হিন্দুদের কাছে যাবে না, তারাও আমার কাছে আসে, বলে দেখ আমার সমস্যা হয়েছে, আমি সমাধানটা চাই। সমাধান চাই। আমি আমি তাকে বললাম যে আমি যদি তোমাকে কোনো মূর্তির কিছু দিই, তুমি কি এটা করতে, তুমি কি ব্যবহার করতে পারবে? বলে আমার সমস্যার সমাধান হলে আমি কেন করব না, ঠিক ওগুলি আমার কথা। কিছু না। একদম। হ্যাঁ, আমার যদি সমস্যার সমাধান হয় আমি কেন করব না? হুম, তো আমি কাউকে কাউকে বলি, তোমার যদি অসুবিধা থাকে তাহলে তুমি বারণ করতে পারো, আমি সেই মূর্তির জায়গায় আমি তোমাকে সেখানে মাজা রেখে দেব বা চা রেখে দেব বা হুম, কিছু করে দেবো। বলে না না, তুমি যেটা খুশি তুমি সেটা দাও, শুধু আমার সমস্যার সমাধানটা নিয়ে কথা। হুম, আমি খুব খুশি হয়ে যেতে। আমি কোনো কোনো মানে ধর্মকে আমি ছোট করি না। হুম। আমার ধর্ম দ্য বেস্ট, তোমার ধর্ম দ্য বেস্ট। তুমি তোমার একদম। জায়গায় হিরো। তোমার বাবা মানে সবথেকে শ্রেষ্ঠ। আমার বাবা মানে সবথেকে শ্রেষ্ঠ। তো আমি আমার ধর্মকে সম্মান করি, যেমন তুমিও তোমার ধর্মকে সম্মান করো। আমি অবশ্যই। তোমার ধর্মকেও রেসপেক্ট করি, তুমিও আমার ধর্মকে রেসপেক্ট করো। ওই যে তোমারটা খারাপ, আমারটা ভালো, আমারটা ভালো, তোমারটা খারাপ, সেই জায়গায় কিন্তু আমি যাই না। আমি মনে করি আমি যেভাবে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আমাকে শেখানো হয়েছে যে সবাই সমান। যে যেটা নিয়ে থাকে সেটা নিয়েই যেন ভালো থাকে, এটাই। তো আমি ভালোবাসি আমার ধর্মকে। আমি অন্যের ধর্মকে রেসপেক্ট করি, সম্মান করি। আমি ঘৃণা করি না। সেরকম আমিও চাই অন্যের ধর্ম যারা আছে তারাও সেই আমাদের ধর্মকে যেন সম্মান করে, রেসপেক্ট করে। এটাই তো ভালোবাসা, তাই না? একদম গিভ সত্যি অ্যান্ড টেক কথা। পলিসি। তুমি আমায় ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসবো। একদম খাঁটি কথা। এবং ভালোবাসার থেকে পৃথিবীতে সুন্দর জিনিস আর কিছু হতে পারে না।
তবে একটা কথা কিন্তু মনে রাখবেন যে আপনার ভালোবাসার কারণে আপনি কাউকে দুঃখ দিচ্ছেন না তো, ইয়েস। সেদিকে কিন্তু নজর রাখার দায়িত্ব কিন্তু আপনার বর্তায়। আমি মন খুলে ভালোবেসে যাচ্ছি, আমার শরীর ভালো হয়ে গেল, আমার মন ভালো হয়ে গেল, আমি দেখতে সুন্দর হয়ে গেলাম, কারণ ভালোবাসার এগুলো গুড সাইড এফেক্ট। কিন্তু আপনার কারণে কেউ কষ্টে পড়ছে না তো, তার চোখের নিচে কালি পড়ে যাচ্ছে না তো, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এই কথাগুলো বলার একটা কারণ রয়েছে, কারণ পরের যে বন্ধু আমাদের চিঠি লিখেছে তিনি মালিনী রায়। মালিনী কিন্তু ঠিক এরকম একটা সমস্যাতেই ভুগছে। ও শিলিগুড়ি থেকে আমাদের প্রশ্ন করেছে এবং মালিনী বলেছে যে আমার স্বামী অন্য এক মহিলার প্রতি কিন্তু আসক্ত। বর্তমান সমাজে কিন্তু সত্যি এই সমস্যাটা আমরা ঘরে ঘরে দেখতে পাই। আমি সন্তান নিয়ে এখন কোথায় যাব, এটা কিন্তু এখন মালিনীর একটা বড় প্রশ্ন। এবং আমাদের সুখের সংসার কি আর কখনো ফিরে আসবে না, এটা একটা লাখ টাকার প্রশ্ন। একজন মহিলা যখন সে বিবাহিতা হয়ে যান এবং এক সন্তান বা দু সন্তানের মা হয়ে যান এবং স্বামী মনে হচ্ছে অন্য কারোর প্রতি আসক্ত, ঘরে সময় দিচ্ছে না, মন দিচ্ছে না, অর্থ দিচ্ছে না, তখন তো মা হিসেবে চিন্তা বাড়বেই। আহ, সত্যি কথা বলতে মালিনী, আমি তোমাকে আজকে কিছু মানে করোয়া সত্য কথা বলো মালিনী। দাম্পত্য জীবনের রাহু বা শুক্রের অশুভ দৃষ্টি পড়লে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, এটা মাথায় রাখবে, বুঝলে? শুক্রের রাহু বা শুক্রের অশুভ দৃষ্টি পড়লে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। একে জ্যোতিষশাস্ত্রে কলত্র দোষ, কি বললাম, কলত্র দোষের প্রভাব বলা হয়। তন্ত্রের একটা প্রতিকার আছে, তোমার শোয়ার ঘরে ল্যাভেন্ডার বা গোলাপের সুগন্ধি ব্যবহার করো। প্রতি শুক্রবার গরুকে সাদা মিষ্টি বা রুটি খাওয়াও। বালিশের নিচে একটি কাঁচা হলুদের পুটলি করে রাখো। আর একটা মন্ত্র পাঠ করবে শান্তির জন্য, ওং নমো ভগবতে বাসুদেবায়। একটা বাণী বলি, জীবন যুদ্ধে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছে আসে। নিজের আত্মসম্মান হারাবে না, এটা মাথায় রাখবে। নিজের আত্মসম্মান যদি হারিয়ে ফেলো তাহলে জীবনে অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলবে। তাই যদি আমার এই নিয়মটি পালন করে চলতে পারো, জীবনে আর কিছু দরকার হবে না। সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে ভালো তুমি থাকবে। তারপরে তো আমি আছি। সমস্যা হলে কিন্তু সমাধানের পথ এই সমস্যার সমাধান অনুষ্ঠানেই কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের সবাইকে বলি, এরকম সমস্যা অনেকের ঘরে, আমি যদি 100টা ঘর দেখি তার মধ্যে 50টা ঘরে এরকম সমস্যা। কেউ লুকিয়ে করে, আবার করতে করতে এমন হয়ে যায় যেটা তখন আর ছাড়ার রাস্তা থাকে না, এবং তখন কিন্তু আমাদের কথা মনে পড়ে। তাই বলবো, আমাদের কথা মনে যেন দেরিতে না পড়ে, একটু আগে পড়াই ভালো, তাহলে আর এই সমস্যায় পড়তে হবে না। তাই তোমরা যারা মনে করছো এই ধরনের সমস্যার মধ্যে পড়তে চলেছো বা হচ্ছে কিছু, তৎক্ষণাৎ দেরি না করে কন্ট্যাক্ট মি। এই সমস্যার সমাধান আমি চিরতরে কিন্তু সমাপ্ত করে দিতে পারি, এবং এই সমস্যার সমাধানটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাই এটা নিয়ে আর টেনশন করতে হবে না, তাই তো? একদম একদম খাঁটি কথা। কারণ এই ক্ষেত্রে কিন্তু আমরা ওই কথাটা কখনোই বলবো না, ইন্তজার কা ফল মিঠা হতা হয়। আমার স্বামী অন্য কারোর সাথে ঘুরছে বা সময় কাটাচ্ছে, আমি গালে হাত দিয়ে অপেক্ষা করছি কবে সে বাড়ি ফিরে আসবে, হবে না, আরো হাত থেকে আপনার বেরিয়ে যাবে। সন্তান অমনোযোগী পড়াশোনা করছে না, আপনি অপেক্ষা করছেন, দেখেনি মাধ্যমিকে কি করে, মাধ্যমিকের একবার রেজাল্ট খারাপ হয়ে গেলে আর কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাওয়া যাবে না। তাই জীবনের গুরুত্বপূর্ণ কয়েকটা পজিশনের সময় আছে, এক তো এডুকেশন, চাকরির সময়, বিয়ের সময়, দাম্পত্য সমস্যার সময় বা সন্তান নিয়ে কোনো কষ্টের সময়। এই সময়গুলো একটু একটু ফিল করলেই তখনই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত, যাতে সমস্যাটা আমাকে গভীরভাবে তলিয়ে না যেতে হয়। আর সে কারণে কিন্তু আমাদের এই সমস্যা এবং সমাধান অনুষ্ঠান, আপনাদের এত চিঠি, এত প্রশ্ন এবং এই সব কিছুর উত্তর কিন্তু আমরা কিন্তু দিই। আর পরীক্ষার কথা বলছিলাম, এবং এক মা তার সন্তানকে নিয়ে প্রশ্ন কিন্তু করেই ফেলেছে। তো এই প্রশ্ন শুধু আপনি মা হিসেবে না, এটা আমাদেরও প্রশ্ন যারা আমরা মা, সন্তানকে নিয়ে এই প্রশ্নগুলো কিন্তু মনের মধ্যে উকি দেয়। আরিয়ান সন্তানের নাম, বয়স মাত্র 17 বছর। বয়সটা এমন, বুঝতে পারছি যে সামনে মাধ্যমিক বা বড় এক্সামের কিন্তু সময় হয়ে গিয়েছে। আরিয়ানের একটা সমস্যা আছে, চট্টগ্রাম থেকে ওর জন্য প্রশ্ন করেছে ওর বাড়ির লোকেরা, যে পড়তে বসলেই নাকি ওর মাথা ঘোরে এবং ফোনের দিকে ওর মন চলে যায়, পড়াশোনায় ওর মোটে মন বসছে না। তো সামনে যেখানে বড় বড় এক্সাম গুলো রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবার যদি পড়তে বসলে ছেলের মাথা ঘোরে, তারপর তো রেজাল্ট থেকে মায়ের মাথা ঘুরবে, তা কি করবে এবারে মা?
আরিয়ান, তোমার পড়তে বসলে মাথা ঘোরে, এটা খুব মানে কমন একটা কথা। কারো পেট ব্যথা করে পড়তে বসলে, একদম। কারো ঘুম পায়। তো আরিয়ান, তোমার পঞ্চম ভাব বা বুধ গ্রহ দুর্বল। বুধ হলো বুদ্ধির কারক এবং ফোনের আসক্তি হলো অশুভ রাহুর সংকেত। তন্ত্রের একটা প্রতিকার আছে, পড়ার টেবিলে একটি সবুজ স্ফটিক গ্রিন ক্রিস্টাল রাখুন। পড়াশোনার আগে 5 মিনিট প্রাণায়াম করুন। উত্তর দিকে মুখ করে পড়তে বসো। আর একটা মন্ত্র বলি, ওং সরস্বত্যে নমঃ, এই মন্ত্রটা পাঠ করো। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, প্রতিভাকে ঘষা মাজা না করলে তা মরচে ধরে যায়। গ্যাজেট নয়, জ্ঞানকে বন্ধু বানাও, দেখবে জীবনে সাফল্য পাবে। আমরা গ্যাজেটে এত আসক্ত, আমরা ফোন, ল্যাপটপ, কম্পিউটারের মধ্যে এত আসক্ত, গেম এসব খেলে আমরা কিন্তু নিজের সত্তাটাকে, নিজের বুদ্ধিটাকে, নিজের কর্মক্ষমতাকে নষ্ট করে দিচ্ছি। একদম ঠিক তাই কথা। তোমাদের বলবো, আমার কথাগুলো একটু মেনে চলো, জীবনের সাফল্য তোমার পায়ের কাছে এসে ধরা দেবে। আমি মাঝে একটা ছোট্ট প্রশ্ন করি, ও তো অমনোযোগী। অনেক মায়ের প্রশ্ন থাকে যে আমার ছেলে মাধ্যমিক দিচ্ছে, তারপরে সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে, বা ওর জন্মছকটা কি বলছে, কোন দিকে গেলে ওর ভালো হবে, কোন দিকে গেলে ওর কেরিয়ার গড়বে। তো এই সব প্রশ্নের উত্তর তো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আমাকে দিয়ে একদম দিচ্ছে। একদম একদম একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হয়ই সে পড়াশোনা করে, ঠিক কথা। পড়াশোনা ছাড়া হয় না। হুম। আর একটা কথা তোমাকে বলি, আজকে সবাইকে বলি, একজন জ্যোতিষী হতে গেলে তার কিন্তু অনেক কিছুর উপর নলেজ রাখতে হয়। অবশ্যই। একজন জ্যোতিষী, একজন অ্যাস্ট্রোলজার কিন্তু ছেলেখেলা নয়। একজন জ্যোতিষী তখনই হতে পারে, সে কিন্তু অনেক কিছুর উপর তার নলেজ থাকতে হবে। তার যেমন দর্শনের উপর নলেজ থাকতে হবে, ফিলোসফির উপর নলেজ থাকতে যেমন হবে, তেমন কিন্তু তাকে সায়েন্সও জানতে হবে, তাকে কমার্সও জানতে হবে, তাকে আর্টসও জানতে হবে। আর্টস, কমার্স, সায়েন্স সব কিছুর উপর যদি সেইভাবে দক্ষতা না থাকে, ক্যালকুলেশন করতে না পারে, তাহলে সে কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার হবে না। অ্যাস্ট্রোলজার হয়তো হবে, কিন্তু নলেজেবল অ্যাস্ট্রোলজার হবে না। একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার হতে গেলে তাকে নিজেকে শিক্ষিত হতে হবে। একদম ঠিক কথা। তোমাকে একটা কথা বলি, হুম। সব কবি যেমন শিক্ষিত হয়, সব শিক্ষিত কিন্তু কবি হতে পারে না। ঠিক কথা। এটা মাথায় রাখবে। অবশ্যই। আর সব থেকে বড় বিষয় কি বলুন তো, যে মানুষটিকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, যে মানুষটিকে দেখে আপনার পথ চলা, এই মানুষটির পরিচিতি, এই মানুষটির জ্ঞান, এই মানুষটির বহিঃপ্রকাশ, এই মানুষটির মানুষের মধ্যে মিশে যাওয়ার ক্ষমতা, তাদের সমস্যাকে উপলব্ধি করা, সেটাকে বোঝা এবং সেই সমস্যা থেকে সমাধানটাকে খুঁজে বের করে দেওয়া, এই জনপ্রিয়তা কিন্তু চারিদিকে চারিদিকে। এবং সব থেকে বড় ব্যাপার, যখন আমি আসছিলাম আজকে এই স্টুডিওতে, কোথায় দূরে এবং এক কথায় মানুষ আপনাকে চেনে। এবং আমি যখন বোঝানোর চেষ্টা করছি আমি ওনার ওখানে যাব, বলছে আপনাকে কিছু বলতে হবে না, জয়দেব শাস্ত্রীজি তো, শাস্ত্রীজিকে আমরা কে না চিনি, ওনার সম্বন্ধে আপনি আমাদের বোঝাবেন। এটাই হচ্ছে পরিচিতি, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসাটা আমার মনে হয়, অর্থ আমরা অনেকে রোজগার করি, কিন্তু এই ভালোবাসা রোজগার করাটা প্রচুর কিন্তু খুব প্রচুর টাফ, প্রচুর এবং প্রচুর এটা খুব কম মানুষ পারে। প্রচুর ব্যক্তি আছে প্রচুর অর্থের মালিক, কিন্তু তার একদম। কিন্তু পরিচিতি, তার সমাজের জন্য কিছু করার ক্ষমতা থেকেও কিন্তু তার নেই। সেই মানসিকতা দরকার হয়। হুম হুম যে আমি, আমার বাবার একটাই কথা জানো তো, যে তুমি বাঁচবে, তুমি রোজগার করবে, তুমি খাবে, তুমি একদিন চলেও যাবে, হুম। তোমাকে কেউ মনে রাখবে না, তুমি যে ছিলে কেউ জানেও না। এমন কিছু করে যাও যাতে তোমাকে, তুমি মরার পরেও তোমার নাম যেন স্বর্ণ অক্ষরে লেখা থাকে। তো এটাই আমি সবসময় মাথায় রাখি, যে আমি যদি চলেও যাই, যেন আমার নামটা যেন স্বর্ণ অক্ষরে লেখা থাকে। তাই চেষ্টা করি যে সমাজের জন্য কিছু করে যাওয়া, বা সমাজের জন্য কিছু দিয়ে যাওয়া, যাতে সমাজ আমায় ভুলতে না পারে, আমি সমাজকে ভুললে সমাজ যেন আমায় ভুলতে না পারে। সেই জন্যই কিন্তু পথ চলা, এরকমভাবে মানুষের পাশে থাকা, মানুষের সাথে সব সময়ের জন্য মানুষের সাথে থেকে মানুষকে সাহায্য করা, এটাই জয়দেব শাস্ত্রীর কাজ। একদম। আরেকটা প্রশ্ন আমার সামনে চলে এসেছে, এই প্রশ্নটা একটু চট করে নিই, কারণ ব্যবসা সংক্রান্ত প্রশ্ন আজকে আলোচনা করিনি এবং ব্যবসা সংক্রান্ত একটা প্রশ্ন পেয়ে গিয়েছি। সমরেশ মিস্ত্রি, 50 বছর বয়স, উনি প্রশ্ন করেছেন, ওনার ব্যবসা সংক্রান্ত প্রশ্ন রয়েছে এবং করেছেন মেদিনীপুর থেকে, মানে একেবারে আমার জেলা থেকে। তাই অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়তেই হবে আপনার সমস্যা কি আছে। আমার দোকানের ব্যবসা মানে একেবারে লাটে উঠেছে,
মনে হচ্ছে কেউ বান মেরেছে বা ব্যবসা বন্ধ করে দিয়েছে। দিন দিন ঋণের বোঝাও বাড়ছে। হ্যাঁ, ব্যবসা যারা করে তাদের তো এই ধরনের সমস্যায় মাঝে নিশ্চয়ই মধ্যে গো, পড়তে নিশ্চয়ই। হয়। হ্যাঁ, এটা কিন্তু খুব মানে কমন কোয়েশ্চেন হুম বলতে হুম। পারো। না, অনেকের এটা হয়, অনেকের এটা হয়। তাই তোমাকে আমি একটা কথা বলব সমরেশবাবু, উম মাথায় রাখবে যে ব্যবসায়িক মন্দা অনেক সময় নজর দোষ বা শনির কোপ থেকে হয়। এটা মাথায় রাখবে। তো আমরা যদি ছক বিচার করি বা কুষ্টি বিচার করি, কুণ্ডলী বিচার করি, দেখবে দশম ভাব ও বুধ যদি দুর্বল থাকে তবে শত্রুরা কিন্তু বাড়ে। তন্ত্রে এর একটা প্রতিকার আছে। দোকানের প্রধান দরজায় লেবু ও লঙ্কা কালো সুতোয় বেঁধে ঝুলিয়ে দিন। প্রতি শনিবার দোকানে ধুনো দিন এবং তাতে সামান্য গুগ্গুল, যেটা দশকর্মার দোকানে পাওয়া যাবে, ও সর্ষে মেশান। এটা দারুণ উপকার হয়। আর একটা মন্ত্র, ওং গং গণপতে নম, এটা পাঠ করুন। আর একটা বাণী বলি, ব্যবসা মানেই জোয়ার ভাটা, ঢেউ দেখে নৌকো ছেড়ে দেবেন না। হাল শক্ত করে ধরুন, হাল শক্ত করে কিন্তু ধরতে তোমাকে হবে। আর যদি হাল শক্ত করে যদি তুমি ধরতে পারো, তাহলেই কিন্তু তোমার ব্যবসাটাও কিন্তু অনেকটা ভালো হবে। একদম। মানে ব্যবসা মানে সেখানে লুকিয়ে থাকে তিনটে কথা: ব্যবহার, বচন আর সততা। এই তিন নিয়ে বলে ব্যবসা। তবে অনেকেই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, ভোরবেলা উঠে দোকান খুলে দিচ্ছে, ব্যবসার জন্য ছুটোছুটি, কি না করতে হবে। দেখা যাচ্ছে তার উন্নতি হচ্ছে না, পাশের দোকানদার তরতরিয়ে উন্নতি করে ফেলছে। এটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ভীষণ আমরা দেখেছি যে একই ব্যবসা, পাশাপাশি দুটো দোকান, একজনের রমরমিয়ে চলছে, একজন মাছি তাড়াচ্ছে। এটা কেন হয়? দেখো, আমি তোমাকে একটা কথা বলি। দেখা গেল আমার এখানে ব্যবসা হচ্ছে, হুম। তোমার ওখানে ব্যবসা হচ্ছে। এবার যখনই একসাথে পাশাপাশি ব্যবসা করি, তখনই আমাদের মধ্যে একটা হিংসা তৈরি হয়ে যায়। কেউ, কেউ থাকে। সে জ্যোতিষ ক্ষেত্রে বলো, ডক্টরের ক্ষেত্রে বলো, সব জায়গায় ক্ষেত্রে বলো, কিন্তু একটা হুম। হিংসা থাকে। ওই হিংসার জেরেই কিন্তু অধঃপতন চলে আসে। তখনই আমার ইচ্ছা যে ওখানে যাতে না যায়, তার জন্য কিছু একটা টুকটাক ক্ষতি করব। হুম। তো এই ক্ষতির জন্য কিন্তু অনেক সমস্যার কিন্তু মুখে পড়তে হয়। তাই আমি বলব যে ক্ষতি না করে চেষ্টা করো যাতে সবথেকে বন্ধুত্বপূর্ণ ব্যবসা জায়গাটায় নিয়ে আসতে। তাহলে সবথেকে ভালো ফল পাবে। একদম। বলি না যে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। তাই জন্য কি চেষ্টা করতে হবে? জন্মছকটা একটু বিচার করুন না। দেখুন না যে আপনার জন্য কোন ব্যবসাটা প্রযোজ্য। সেই ব্যবসা করুন এবং কেন আপনার ব্যবসায় মন্দা যাচ্ছে সেই কারণটাকে বুঝুন। এবার সমস্যার হ্যাঁ, সমাধান করুন। আমি দেখা গেল যে আমার ছকে হুম, মিষ্টির ব্যবসা ভালো। হুম, তোমার ছকে সোনার ব্যবসা ভালো। একদম কিন্তু তুমি সোনার ব্যবসা করছো, তরতর করে তুমি উঠছো। আর আমিও সোনার ব্যবসা করছি। তাহলে আমার তো হবে না। আমার ঠিক, তো মিষ্টির ব্যবসা ভালো। ঠিক। এবার আমি হিংসা করে কি করব? তাই দরকার হলো কি জানো তো? দরকার হলো একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা বিচার করা যে তোমার জন্য কি এই ব্যবসা কি সুবিধাজনক? আমি না একটা জিনিস দেখেছি। হুম, হুম। আমি ব্যারাকপুরে বিরিয়ানির দোকান ছিল দাদা বৌদির, কেনা চেনে, তাই না? একদম, আমি একদম। নামটা বলে ফেললাম। হুম, তো আমি যখন ওখান থেকে যাই গাড়ি নিয়ে, দেখতাম যে প্রচুর ভিড় ছিল, কিন্তু হুম। তার পাশেই একটা বিরিয়ানির দোকান ছিল। ওই দোকানে কোনো লোক যেত না। হ্যাঁ। পরবর্তীকালে দেখলাম বন্ধ হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম যে পাশেই বিরিয়ানির দোকানে প্রচুর লাইন, মানে পাওয়া যাচ্ছে না। আর তার পাশে কিন্তু সেই দোকানে কিন্তু বিরিয়ানি চলছেই না, হুম, লোক নেই, হুম। একজন দুজনও লোক নেই। তো সেই ক্ষেত্রে সে মাছি মারছে আর একজন বিক্রি করেই যাচ্ছে। তো এটাই কিন্তু গরুয়ের ফের। দেখা গেল উনি ওখানে অন্য ব্যবসা করলে অনেকটা সাকসেস পেত। ঠিক যাই হোক, কথা। আমাদের সময়ের সাথে, সাথে আমাদের চলতে হয়। আমাদের আজ সময় নেই। আ আমি মানে সময়ের আগে তোমাদের একটা কথা বলি, মানে হুম। সময় যেহেতু আমাদের খুবই কম, একদম, একদম। একটা কথাই বলি যে আমি জয়দেব শাস্ত্রী, তোমরা সবাই চেনো, জ্যোতিষটাকে ভালোবাসি। তোমাদের সবাইকে বলি, যে কোনো সমস্যার সমাধানে আমি আছি। যারা আমাকে কন্টাক্ট করে মনে হচ্ছে পাচ্ছ না, বুকিং অনেক সময় বুকিং ফুল হয়ে থাকে, বুকিং পাচ্ছ না, তারা নিচে যে নম্বরটা আছে ওই নম্বরে ফোন করে নেবে। বা যদি ফোন করে, তোমরা যখন ফোন করছো হয়তো সেই তখন ফোন ধরছে না। মাথায় রাখবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু ফোনটা খোলা থাকে। আর যদি ফোনে না পাও তাহলে একটা এসএমএস করে দাও,
দেখবে পাবে। আর যারা শিখতে চাইছো, যারা কনসাল্ট করাতে চাইছো তারা তো পাবেই, যারা শিখতে চাইছো তারা কিন্তু আগে কন্ট্যাক্ট করো, কারণ আমার প্রচুর ছেলে মেয়ে দরকার, একদম 100 থেকে 150 ছেলে মেয়ে দরকার যাদের শিখিয়ে আমি আমার কাছেই কাজ দেব। তাই আর দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করো। আমার এই মুহূর্তে 150টা ছেলে মেয়ে দরকার। তাই যারা শিখতে চাইছে, শিখে কিছু করব, কন্ট্যাক্ট মি। সময় নেই, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, একদম সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। নমস্কার